এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সুখবর পেল জামায়াত। ফাঁস হল কে হচ্ছেন বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, কোন দেশ কার পক্ষে রয়েছে, আন্তর্জাতিক সমীকরণ ফাঁস। তারেক রহমানকে প্রকাশ্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলেন রুমিন ফারহানা, গোপন ভিডিও ভাইরাল। আরও জানব, হাদিকে হত্যার আগে কেন স্ত্রীকে সঞ্চয়পত্র কিনে দেয় ফয়সাল। এবার রিমান্ডের সব গোপন তথ্য ফাঁস করল ফয়সালের স্ত্রী। আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আছে আরেকটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরেই পর্দার আড়ালে শুরু হয়ে গেছে বিশ্বের প্রভাবশালী শক্তিগুলোর এক জটিল ও নীরব লড়াই। প্রশ্ন উঠছে, কে বসবে ঢাকার মসনদে, জামায়াতে ইসলামী নাকি বিএনপি? কোন দলকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র? ভারতের গোপন কৌশল কোন দিকে? চীন কেন হঠাৎ জামায়াতে ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠেছে? আর পাকিস্তানি বা কেন গোপনে তাদের ডেপুটি প্রাইম মিনিস্টারকে ঢাকায় পাঠালো? এই প্রশ্নগুলোর উত্তর জানলে অনেকেই বিস্মিত হবেন, কারণ বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ এখন আর শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই। বিশ্বের নামকরা গোয়েন্দা সংস্থা ও কূটনীতিকদের তৎপরতায় ঢাকায় যেন পরিণত হয়েছে আন্তর্জাতিক রাজনীতির এক নতুন কেন্দ্রবিন্দুতে। কেউ গোপনে অর্থ ঢালছে, কেউ দিচ্ছে রাজনৈতিক নীল নকশা, আবার কেউ সরাসরি বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। আজকের এই আলোচনায় আমরা তুলে ধরব সেই সব চাঞ্চল্যকর ও গোপন তথ্য, কোন দেশ কার পক্ষে, কার স্বার্থ কোথায়, আর শেষ পর্যন্ত কাদের মুখে ফুটতে পারে বিজয়ের হাসি। পুরো বিষয়টি জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হটকেক, আর এই কেকের ভাগবাটোয়ারায় মরিয়া হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির শক্তিধর দেশগুলো। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে রাশিয়া, একপাশে ভারত, অন্য পাশে চীন ও পাকিস্তান। বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক জটিল ও অদ্ভুত সমীকরণ, যা এতদিন ধোঁয়াশায় থাকলেও সাম্প্রতিক কিছু ঘটনায় এখন অনেকটাই স্পষ্ট। চলুন একে একে দেখি কে কার ঘাড়ে হাত রাখছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর পুনরুত্থান বা ক্ষমতায়নের প্রশ্নে সবচেয়ে সক্রিয় দেশ হিসেবে উঠে আসছে পাকিস্তান। বাইরে থেকে পাকিস্তানকে নীরব মনে হলেও ভেতরে ভেতরে তাদের তৎপরতা চোখে পড়ার মতো। ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর একটি গোপন প্রতিবেদনে দাবি করা হয়েছে, একসময় বাংলাদেশে ভারতের একচেটিয়া প্রভাব থাকলেও সেই বাস্তবতা এখন বদলে গেছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় বসেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে। এই মিশনের কোড নেম দেওয়া হয়েছে ঢাকা সেল। শুধু গোয়েন্দা তৎপরতাই নয়, কূটনীতিক পর্যায়েও পাকিস্তান অত্যন্ত সক্রিয়। অভিযোগ রয়েছে, পাকিস্তানের হাই কমিশনারের কর্মকর্তারা একাধিকবার জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেন। তবে সবচেয়ে আলোচিত ঘটনা হল, কোনো আনুষ্ঠানিক সরকারি কর্মসূচি ছাড়াই পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টারের আকস্মিক ঢাকা সফর। তিনি সরাসরি জামায়াতে ইসলামীর আমিরের বাসভবনে গিয়ে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করেন। একজন উপপ্রধানমন্ত্রীর এভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রধানের বাসায় যাওয়া স্পষ্ট ইঙ্গিত দেয় যে পাকিস্তান যে কোনো মূল্যে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। পাকিস্তানের বিপরীত মেরুতে অবস্থান করছে ভারত। বাংলাদেশের রাজনীতিতে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট ছিল, তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত কৌশল বদলাতে বাধ্য হয়েছে। বর্তমানে তারা তাদের বাজি ধরেছে বিএনপির ওপর। এর পেছনের কারণও পরিষ্কার। ভারত একটি হিন্দু প্রধান রাষ্ট্র এবং তাদের পররাষ্ট্র নীতিতে ইসলামপন্থী কোনো দলের ক্ষমতায় আসা বরাবরই উদ্বেগের বিষয়। ভারতের আশঙ্কা, জামায়াতে ইসলামী বা সমমনা কোনো দল ক্ষমতায় এলে তা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। যদিও ভারত সরকার প্রকাশ্যে কিছু বলছে না, তবে কর্মকাণ্ডে ইঙ্গিত স্পষ্ট। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক বৈঠক হয়েছে। এসব উচ্চ পর্যায়ের বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভারত এখন বিএনপির ওপর আস্থা রাখছে। বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখানে অবস্থান নিয়েছে ভিন্ন মেরুতে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়া নীরবে ঝুঁকছে বিএনপির দিকে। তারেক রহমানের সঙ্গে রাশিয়ার হাই কমিশনের সাম্প্রতিক বৈঠক সেই ইঙ্গিতই দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে রহস্যজনক। গণতন্ত্র ও মানবাধিকারের কথা বললেও তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড ভিন্ন বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র কার্যত জামায়াতে ইসলামীকে একটি গ্রিন সিগন্যাল দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের ধারাবাহিক বৈঠক এই ধারণাকে আরও জোরালো করেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া পশ্চিমা কূটনীতিকরা এভাবে প্রকাশ্যে জামায়াতের সঙ্গে বৈঠকে বসতেন না।
জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের একাধিক যুক্তরাষ্ট্র সফর, সেখানকার উচ্চ পর্যায়ের বৈঠক ও প্রোটোকল সব মিলিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে যে যুক্তরাষ্ট্র জামায়াতকে ভবিষ্যৎ ক্ষমতার অংশীদার হিসেবে বিবেচনা করছে। এই খেলায় চীনও পিছিয়ে নেই। ভারত যেখানে যায় চীন সাধারণত তার বিপরীত পথে হাঁটে। ভারত বিএনপির দিকে ঝুঁকেছে, এই বাস্তবতায় চীন নতুন মিত্র হিসেবে বেছে নিয়েছে জামায়াতে ইসলামীকে। চীনের দৃষ্টিতে জামায়াত এমন একটি শক্তি যারা ভারতের প্রতি অন্ধ আনুগত্য দেখাবে না। সম্প্রতি চীন রাষ্ট্রীয়ভাবে জামায়াতে ইসলামীর আমির সহ ৮ জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানিয়েছে, যা তাদের অবস্থান স্পষ্ট করে। এছাড়া যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, জার্মানি ও অস্ট্রেলিয়ার ভূমিকা মিলিয়ে বাংলাদেশ এখন সত্যিকারের একটি আন্তর্জাতিক দাবার বোর্ডে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই বৈশ্বিক শক্তির খেলায় কে জিতবে? বিদেশি শক্তির ইশারায় কি বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে, নাকি জনগণ নিজের সিদ্ধান্তেই চূড়ান্ত রায় দেবে? ভারত কি পারবে বিএনপিকে ক্ষমতায় আনতে, নাকি যুক্তরাষ্ট্র চীনের কৌশলে জামায়াতে ইসলামী বাজিমাত করবে? পুলিশি তদন্তে ধীরে ধীরে তার জট খুলতে শুরু করেছে। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। ডিবি ও সিআইডির তদন্তে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড আর সাম্প্রতিক গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দি বিশ্লেষণ করে একটি প্রভাবশালী মহলের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি তদন্তকারীদের। সেই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে কয়েকজন উচ্চ প্রোফাইল রাজনৈতিক ব্যক্তির নাম, যার মধ্যে সবচেয়ে আলোচিত নাম বিএনপি নেতা মির্জা আব্বাস। তবে এই বিষয়ে এখনও তিনি বা তার পরিবার কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, হত্যাকাণ্ডের আগে ও পরে বড় অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে। সেই অর্থের উৎস ও গন্তব্য অনুসন্ধান করতে গিয়েই গোয়েন্দাদের নজরে আসে কয়েকটি গুরুত্বপূর্ণ নাম। বিশেষ করে মূল শুটার ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাবের আর্থিক ট্রেল বিশ্লেষণ করে তার ঘনিষ্ঠদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগের ইঙ্গিত মিলেছে বলে দাবি করা হচ্ছে। তদন্তের দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তদন্ত এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্ট ও অর্থপ্রবাহ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে শক্তিশালী রাজনৈতিক আশ্রয় ছিল। সামাজিক বা রাজনৈতিক অবস্থান নির্বিশেষে আইনের ঊর্ধ্বে কেউ নয়। শিগগিরই সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানান তিনি। হাদি হত্যার পর থেকেই তার পরিবার ও ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা অভিযোগ করে আসছিলেন যে এর পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। সাম্প্রতিক তদন্তে কিছু রাজনৈতিক নাম উঠে আসায় সেই অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, অভিযোগ প্রমাণিত হলে এটি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ ঘটনার পর ভারতে পালিয়ে যান। যদিও বিভিন্ন ভিডিও বার্তায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন, তবুও ডিবি তার সবার বিরুদ্ধে আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।